দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হোসেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিউ ইয়র্কের JF কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সোমবার স্থানীয় সময় রাত 10:15টায়। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের চার্জ দ্য অ্যাফেয়ার্স DM সালাউদ্দিন মাহমুদ। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধান উপদেষ্টা যান গ্র্যান্ড হায়াত হোটেলে। নিউ ইয়র্কে অবস্থানকালে এই হোটেলে তিনি ও তাঁর সফরসঙ্গীরা অবস্থান করবেন। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল 10টায়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছেন দুজন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউ ইয়র্কের স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে S জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকটি হবে আজ। বাংলাদেশ সময় রাত 9টায় জাতিসংঘ সদর দফতরে দুই নেতার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছ থেকে যে বাড়তি ঋণ নেওয়া হবে তা অর্থ পাচার প্রতিরোধ, ব্যাংক এবং রাজস্ব খাতের সংস্কার সহ অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কারে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সফররত IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানিয়েছেন তিনি। বলেছেন, IMF এর কাছে কত ঋণ চাওয়া হবে তা এখনও নির্ধারণ করেনি সরকার। অন্য দাতা সংস্থাগুলো কী পরিমাণ সহায়তা দেবে সেটা জানার পর IMF-কে সহায়তার অঙ্ক জানানো হবে। ব্যাংক সহ অন্যান্য খাতে সংস্কারে সরকার পদক্ষেপ নিয়েছে, যদিও এক্ষেত্রে কিছু সময় লাগবে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার নিজের কার্যালয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বলেছেন, তার মিশন সম্পন্ন করতে পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখা দেন ওয়াকারুজ্জামান। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের 4টি জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। দেশে তারা NID-র কোনো সুবিধা নিতে পারবে না। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত সেনাপ্রধান ছিলেন আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিস এবং জোসেফ। হারিস আহমেদ NID-তে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজিল। এছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন। তারা কিভাবে মিথ্যা তথ্য দিয়ে NID কার্ড পেলেন তা খতিয়ে দেখতে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছিল নির্বাচন কমিশনের NID শাখা। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছে চীনের একটি চিকিৎসক দল। তারা ওয়ার্ড ও ICU-তে ভর্তি রোগী এবং যারা হাসপাতাল ছেড়েছেন তাদের সাথেও কথা বলেছেন। সবার সঙ্গে তথ্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা শেষে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তারা। যে রক্তক্ষয়ী আন্দোলনের ফসল আরেকটি নতুন বাংলাদেশ, সেই দেশ গঠনে রাজপথে থেকে যারা উৎসাহ জুগিয়েছেন তাদের অনেকেই এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। দাবি ছিল উন্নত চিকিৎসার। সেই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সফরে এসেছেন চীনের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিন তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় ICU-তে থাকা রোগী এবং অন্যান্যদের খোঁজ খবর নেন তারা। পরে তারা জানান, আহত রোগীদের সমস্ত তথ্য নিয়েছেন। এ বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। ওনারা এই রোগীগুলোকে নিয়ে কি করবেন, কি প্ল্যান করবেন, কাকে নিয়ে কি প্ল্যান করবেন, সেটা ওরা বসবেন। আমাদের যে লজিস্টিক সাপোর্ট বা যন্ত্রপাতি সাপোর্ট যদি লাগে
আমরা যেন ইন রাইটিং তাদেরকে জানাই, তাহলে আমাদের ডিজি হেলথের মাধ্যমে ওনারা লিস্টটা পেলে হয়তো ওই সাপোর্টটা ওনারা দিবেন। তিনি জানান, প্রতিনিধি দলের মধ্যে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা রয়েছেন। ওনারা আছেন মূলত জেনারেল সার্জন আছেন, অর্থোপেডিক সার্জন আছে, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ওনারা ডাক্তার আছেন, আই স্পেশালিস্ট আছেন। তো ওনারা মূলত কিন্তু অ্যাসেস করার জন্য আসছেন, ওনারা কিন্তু এখন কোনো সার্জারি করবেন না বা কোনো চিকিৎসা দিবেন না। সোমবার প্রতিনিধি দলটি পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেন। আরও 2 দিন দেশে থাকবেন তারা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম, এতে সন্তুষ্টির কিছু নেই। সংক্রমণ হচ্ছে, এটাই চিন্তার বিষয়। এমনটাই মত দিয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এফ হাসান আরিফ। সকালে পুরান ঢাকার নয়াবাজারের নবাব সিরাজউদ্দৌলা পার্ক এবং আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ এলাকায় লার্ভা সাইডিং এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে এ আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ডেঙ্গু বাড়লে যেমন সবাই হইচই করেন, তেমনি রোধেও গোড়া থেকেই পদক্ষেপ নিতে হবে সবাইকে, এতে সংক্রমণ হ্রাস পাবে। দেশের বাইরের প্রসঙ্গ, সম্মিলিত শক্তিই মানবতার সাফল্য, যুদ্ধক্ষেত্র নয়, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নিউ ইয়র্কে ইউএন সামিট অন দ্য ফিউচারের দেয়া বক্তব্যে এ মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বলেছেন, 25 কোটি মানুষকে দারিদ্র্য থেকে তুলে এনে ভারত দেখিয়েছে টেকসই উন্নয়ন সফল হতে পারে। গণতন্ত্রকে সুদৃঢ় করতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন এই বিশ্বনেতা। বিশ্বের শান্তি এবং উন্নয়নের জন্য বৈশ্বিক সংস্থাগুলোর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি। মোদি 3 দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে এই ভাষণ দিয়েছেন। সফরে গত রবিবার তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করেন। এরপর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন। পুঁজিবাজারে কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। শেয়ার কারসাজির অভিযোগে আরও 3 বছর আগেই সাকিবের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগের প্রমাণ পাওয়ায় মঙ্গলবার বিএসইসির 923তম সভায় তাকে 50 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সভায় বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির সঙ্গে যুক্ত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট এবং টি-20 খেলতে সেখানে রয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সামর্থ্য রয়েছে বলে মনে করেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এবারের দলটি তারুণ্য নির্ভর হলেও এই দলের উপরে নিজের পূর্ণ আস্থার কথা জানিয়েছেন এই অধিনায়ক। আর দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজনে। আমাদের পরের আয়োজন রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।